সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখের ২০৬তম পর্বে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। আপনারা জানেন প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার সম্ভাবনা, সুখ দুঃখ, হাসি কান্না এসব বিষয় নিয়ে আমরা প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানে আয়োজন করে থাকি। এবারও তার ব্যতিক্রম নয়। আর আমরা সবসময় এই অনুষ্ঠানে প্রবাস থেকে আসা অতিথিদেরকে প্রাধান্য দেই এবং তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনি। প্রবাসে আমাদের বাংলাদেশিরা কেমন আছে, আমাদের কমিউনিটির জীবনযাত্রা, তাদের অর্থনৈতিক উন্নয়ন সব কিছু মিলিয়ে তাদের কাছ থেকে নানান অভিজ্ঞতার কথা শুনি। আজকে যেই তিনজন অতিথি আছেন আমাদের অনুষ্ঠানে পরিচয় করে দিচ্ছি। আমার ওই প্রান্তে আছে মাহমুদুর রহমান মাহমুদ। তিনি কুয়েত প্রবাসী বাংলাদেশি এবং একই সঙ্গে সেখানে তিনি সাংবাদিকতা করেন। কি সাংবাদিকতা করেন, কি কি পত্রিকায় লেখালেখি করেন, কোন কোন পত্রিকাকে তিনি রিপ্রেজেন্ট করেন, সেই কথা তার কাছ থেকে শুনবো। তার পাশে আছেন হাজী মোহাম্মদ বারেক চৌধুরী। তিনি কাতার প্রবাসী একজন বিশিষ্ট ব্যবসায়ী। এবং তার পাশে আছেন মাজহারুল ইসলাম। তিনি মালয়েশিয়া প্রবাসী এবং একই সঙ্গে বাংলা ভিশন প্রতিনিধি। তিনজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা যে মুহূর্তে এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করছি, ঠিক সেই সময় হাজার হাজার বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসী তারা সাগরে করুণ জীবন যাপন করছেন এবং তাদের দুঃখ দুর্দশা, অমানবিক পরিস্থিতির কথা প্রতিনিয়ত গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। এটি নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতি উত্তরণে থাইল্যান্ডে ব্যাংককে একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে তিন দেশের, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্যাংককের থাইল্যান্ডের। এই তিন দেশের সম্মেলনের মধ্যে দিয়ে কিভাবে এই পরিস্থিতি নিরসন করা হয় তার দিকে আসলে বাংলাদেশ সরকারও গভীর উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে। আপনারা জানেন যে রোহিঙ্গারা বিশেষ করে তারা তাদের অত্যাচারে আশ্রয়ের জন্য তারা দেশ ছাড়ছে, আর উন্নত জীবনের আশায় বাংলাদেশ ছাড়ছে বাংলাদেশিরা। কিন্তু দুই পক্ষেরই একটি মিলন কেন্দ্র হয়ে গেছে সাগর, যেখানে তারা বিভিন্ন নৌকা, ট্রলার, অন্যান্য নৌযানে তারা অমানবিক জীবন পার করছেন। আমরা তা নিয়ে একটি রিপোর্ট দেখে আলোচনা শুরু করব, তারপরে অন্যান্য প্রসঙ্গ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপে অভিবাসী সংকট সম্প্রতি তীব্র পর্যায়ে। বিষয়টি নিয়ে একের পর এক চলছে সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিদের জরুরি বৈঠক। গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। থাইল্যান্ডের শঙ্খলা, সাতুন, ফুকেট সহ বিভিন্ন স্থানে অবৈধ বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম অভিবাসীদের শোচনীয় অবস্থা, প্রায় প্রতিদিনই একাধিক গণকবরের সন্ধান পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত আন্তর্জাতিক অভিবাসী সংস্থার প্রধান। এই কয়েকদিনের ঘটনা খুবই দুঃখজনক। অভিবাসীদের তীরে ভিড়তে না দিয়ে তাদের মৃত্যুর ঝুঁকির মধ্যে ঠেলে দেয়া হচ্ছে। এরই মধ্যে অনেকে মারা গেছে, অনেকে মারাত্মক অপুষ্টি ও রোগে ভুগছে। এদিকে থাইল্যান্ডের সাতুন প্রদেশে প্রায় 450 রোহিঙ্গা শরণার্থী বোঝাই একটি নৌকা আটকে রাখার বিষয়টি অস্বীকার করেছেন থাই উপপ্রধানমন্ত্রী প্রাউত ওংসোয়ান। থাইল্যান্ড সরকার কাউকে জোর করে ফেরত পাঠাচ্ছে না। কেউ স্বেচ্ছায় ফিরে গেলে যাবে, এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না। মানবাধিকারের বিষয়টিকেই আমরা এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিই। অন্যদিকে সাগরে নৌকায় দিনের পর দিন শোচনীয় অবস্থায় ভাসমান 2000-এরও বেশি রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইয়াঙ্গুনে জরুরি বৈঠকে বসে মিয়ানমার সরকার। এতে যোগ দেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, চীন ও সিঙ্গাপুরের প্রতিনিধিরা। আসিয়ানভুক্ত বিভিন্ন দেশে ঢুকে পড়া এবং সমুদ্রে নৌকার মধ্যে ভাসমান অভিবাসীদের নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ খুবই স্বাভাবিক। এদের মধ্যে অনেকে দাবি করছে তারা মিয়ানমারের নাগরিক, আবার কেউ বলছে তারা বাংলাদেশ থেকে গেছে। এ ব্যাপারে আমাদের অবস্থান হলো, আমরা যাচাই করে যদি দেখি তারা সত্যিই মিয়ানমারের নাগরিক, আমরা অবশ্যই তাদের দেশে ফিরিয়ে আনব। সোমবার গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে ইন্দোনেশিয়া সরকারের মুখপাত্র জানান, সমুদ্র থেকে উদ্ধারের পর আচে প্রদেশের একটি শিবিরে অন্তত 1500 অভিবাসীকে রাখা হয়েছে। কিন্তু চাহিদার তুলনায় তাদের জন্য ত্রাণ সামগ্রী খুবই কম। এছাড়া অন্যান্য শিবিরেও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী রয়েছে, যাদের জন্য জরুরি ত্রাণ প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। আচে প্রদেশের এক শরণার্থী শিবিরে খাবার নিয়ে সংঘর্ষে 100 অভিবাসীর মৃত্যুর পর এসব তথ্য জানালো কর্তৃপক্ষ। দর্শক দুঃখিত, মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনেই হচ্ছে এই ত্রিদেশীয় সম্মেলন, যে সম্মেলন থেকে একটি ইতিবাচক পদক্ষেপ আসবে, যেখানে
সাগরে ভাষা অভিবাসীর একটি ঠিকানা খুঁজে পাবেন, আশ্রয় পাবেন, সেটি প্রত্যাশা। আর দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন, স্কাইপ অ্যাড্রেস আছে, সেখানে আপনার ফোন করে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন এবং আপনার কোনো মতামত বা প্রশ্ন এই অনুষ্ঠানে রাখতে পারেন। আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমেই আমরা একটু মাঝারের কাছেই যাব, যেহেতু বিষয়টি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড ঘিরে, যে বাংলাদেশ থেকে যাচ্ছে আর মায়ানমার থেকে যাচ্ছে রোহিঙ্গারা। বাংলাদেশ থেকে যারা যাচ্ছে, আমরা সেই প্রসঙ্গটাই এখানে আনবো, কারণ উন্নত জীবনের আশায় আপনারা জানেন যে অনেক দিন থেকেই মালয়েশিয়ায় যাচ্ছে সাগর পথে। বিষয়টি সাম্প্রতিক সময় ব্যাপকভাবে গণমাধ্যমে এসছে, কিন্তু ঘটনাটা অনেক দিন থেকেই হচ্ছে এবং সেখানে মালয়েশিয়ার সরকার অনেকখানি বিব্রত যে বৈধ শ্রমিককেই তারা প্রাধান্য দেয়, কিন্তু সেখানে যাচ্ছে প্রচুর সংখ্যক অবৈধ শ্রমিক। এই পরিস্থিতিতে আপনার কি আশঙ্কা হয় যে ভবিষ্যতে মালয়েশিয়া এই ব্যাপারে যদি কঠোর পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে? আপনার কি ধারণা? আমার যে ধারণা, যে যারা আসলে এভাবে, কেউ তো বিদেশে এইভাবে যেতে চায় না, কিন্তু তাদেরকে অল্প টাকার মধ্যে মালয়েশিয়া পৌঁছানো হবে সেই কথাটা বলে প্রতারণা করে, প্রলোভনে, জি, তাদেরকে বলা হয় যে তোমাদেরকে অল্প খরচে আমরা 3 দিনে 4 দিনে মালয়েশিয়া পৌঁছাবো। সেই লোভনীয় অফারটা দিয়ে তাদেরকে অ্যাকচুয়ালি পাঠানো হয় ওইখানে। কিন্তু এইভাবে যদি হয়, গভর্নমেন্ট যদি এই বাধাটা যদি না দিতে পারে, যারা ওইখানে জেনুইনই ভাবে, যারা জেনুইন ভিসা আছে, তাদের উপরে কিন্তু একটা ইমপ্যাক্ট পড়বে খুব মারাত্মকভাবে। সেটা আমাদের গভর্নমেন্ট ভালোভাবে এটাকে টেক কেয়ার করতে হবে, দেখতে হবে যে এইভাবে যেন নদী পথে, অবৈধ পথে না যেতে পারে। সেই ব্যাপারে সরকারের যথেষ্ট একটা কঠোর নজরদারি একটা রাখা উচিত, অন্তত এই রোহিঙ্গাদের সাথে বাংলাদেশিরা মিশে যে যাতে একই পরিস্থিতি তৈরি না হতে পারে। এবং আমাদের মালয়েশিয়াতে কিন্তু একটা বড় শ্রমবাজার বাংলাদেশের জন্য একটা সম্ভাবনা আছে এবং এটি একমাত্র এখন খোলা শ্রমবাজার খোলা এবং বাজারটা অনেক বড় বাজার। এখন যেটা করণীয় সরকারের, যেভাবে হোক তাদের কূটনৈতিক ভাবে কথা তৎপরতা দিয়ে যাতে আমাদের এখান থেকে শ্রমিক যেন বৈধভাবে মালয়েশিয়াতে আরো শ্রমিক নেওয়া যায়, সেই ব্যাপারটা গভর্নমেন্টকে দেখতে হবে। কিন্তু তার আগে আপনি কি মনে হয়, বারিক ভাই আপনার কাছে আসি, যে সেই ব্যাপারে তো অন্তত ওই জিনিসটা মালয়েশিয়ার গভর্নমেন্টকে আশ্বস্ত করতে হবে বাংলাদেশকে, যে না, অবৈধভাবে কেউ যাবে না। সেই ব্যাপারে অন্তত একটা কঠোর একটা নজরদারি বা প্রতিরোধ গড়ে তোলা দরকার। আপনি আপনার কাছে কি মনে হয়? আমি প্রথমে বাংলাদেশকে ধন্যবাদ জানাই প্রবাসীদের এই অনুষ্ঠানের জন্য। এবং আপনি যে প্রশ্ন করলেন, আমাদের দেশের থেকে অবৈধভাবে যেসব লোক যাচ্ছে, এরা এক ধরনের প্রতারক, এরা এক ধরনের দালাল। এই দালালদের খপ্পরে পড়ে সাধারণ মানুষকে লোভ দেখায়া নদীপথে নিয়ে এরকম কষ্ট দিচ্ছে, মারতেছে, মরতেছে। এটা ইচ্ছা করলে সরকার কঠোর হস্তে দমন করতে পারে। আর এগুলো যদি দমন না করে, তো বিদেশে আমাদের শ্রমিক টোটালি বন্ধ হয়ে যাবে। কারণ অবৈধ শ্রমিক কোনো দেশেই চায় না। দেখেন সৌদি আরব কিভাবে ধরতেছে, কাতার ধরতেছে, অন্যান্য দেশে যেভাবে ধরতেছে, আমাদের একটা বদনামে আমরা পড়ে যাব। এবং আমি বাংলা ভিশনের মাধ্যমে সরকারকে বলবো, এখনো আমাদের বাজার ভালো আছে, আমাদের শ্রম বাজার ভালো আছে এবং আমাদের চাহিদাও আছে, আর আমাদের লোকের যোগ্যতাও আছে। এখন সাধারণ লোক যেহেতু প্রতারণার শিকার না হয়, এদিকে সরকারের দৃষ্টি দিতে হবে, প্রশাসনকে দৃষ্টি দিতে হবে। হ্যাঁ, পুলিশ থেকে শুরু করে যারা আছে সবাইকে সুদৃষ্টি রাখতে হবে, যেন অবৈধভাবে কোনো লোক প্রতারণার শিকার না হয়। আর যদি কেউ হয়, তার বিচার হওয়া উচিত, প্রতারকের বিচার হওয়া উচিত। এখনই সেই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। মাহমুদুর রহমান মাহমুদ, কুয়েত প্রবাসী সাংবাদিক, আপনার কাছে কি মনে হয় যে এইভাবে যদি মানে অবৈধভাবে যেতে থাকে এবং সেটি যদি আন্তর্জাতিকভাবে একবার চিহ্নিত হয়, তাহলে আমাদের যে প্রতিষ্ঠিত একটা শ্রমবাজার আছে বিভিন্ন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে, সেখানে আমাদের সুনামটা ক্ষুণ্ণ হবে কিনা? আপনার কি মনে হয় যে সুদূর প্রসারী এটার প্রভাব কি হতে পারে? আসসালামু আলাইকুম। প্রথমে বাংলা ভিশনের পরিবারকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার কুয়েত প্রবাসী শ্রমিক সহ কুয়েত পরিবারের সবাইকে সালাম এবং আমার গোপালগঞ্জ জেলার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। সবচেয়ে দুঃখের বিষয়, আজকে যে পরিস্থিতি চলছে, অধিবাসীদের যে একটাই রোহিঙ্গারা এবং সাগরের যারা ভাসছে,
তাদের এই জিনিসটা যদি সরকার সুদৃষ্টি না দেয়, আমাদের প্রবাসে আমরা যারা কুয়েত থেকে এবং বিভিন্ন দেশে আমাদের খুব সমস্যা হবে এবং আমাদের শ্রম বাজার দিনে দিনে পিছিয়ে পড়ছে আমরা, এবং বিশ্বের থেকে আমরা সব জায়গা থেকে আমরা যেন দূরে সরে আসতেছি। আমাদের শ্রম বাজারকে জনশক্তিতে রপ্তানি করতে হবে, যাতে আমরা পরে এই শ্রম বাজার যদি ধরে না রাখি, আমাদের রেমিটেন্সও বাংলাদেশে আস্তে আস্তে কমতে ঠিক থাকবে। মতন কমতে জি। থাকবে। তা আপনার কি মনে হয় যে মানে এই যে অবৈধভাবে যাতে না যেতে পারে সেই ব্যাপারে সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? বর্তমানে অবৈধভাবে এটা আপনার টেকনাফ থেকে যাওয়া যাচ্ছে, জি। ওখানে টেকনাফ, উখিয়া, এই জি, জি, অঞ্চলগুলো। এই অঞ্চলগুলো যদি আপনার পুলিশ প্রশাসন যদি সুদৃষ্টি দেয়, এখানে বাংলাদেশ সরকারের দরকার নাই, পুলিশ প্রশাসনই পারে এর যথেষ্ট করতে, নিয়ন্ত্রণ করতে। এবং তখন আপনার এই প্রলোভন থেকে আমরা অল্প পয়সা যাওয়ার, আমার বারেক ভাই যেটা বললো যে অল্প পয়সার এই প্রলোভনের পরে আমরা বিদেশে যাচ্ছি, মানে শুধু একটু সুখের আশায়। প্রবাস জীবন বহু কষ্টের, কিন্তু এইভাবে এই যে মানে প্রলুব্ধ হয়ে যে যাচ্ছে, আলটিমেটলি তো এটার কোনো সুখ নেই। আমার মনে হয় যে মালয়েশিয়া যারা এইভাবে অবৈধভাবে গেছে আর বৈধভাবে যারা আছে তাদের মধ্যে পার্থক্যটা কি? নিশ্চয়ই পার্থক্যটা একটু যদি পার্থক্য, যারা বৈধভাবে আছে তারা তাদের তারা ঠিকমতো কাজে যেতে পারে, একটা স্বাচ্ছন্দ্য, ভয়ভীতি নেই, এবং তারা ন্যায্য মজুরি পাচ্ছে। আর যারা অবৈধ তারা কাজ করছে, কাজের শেষে দিনের শেষে হয়তোবা তাদেরকে বেসিক থাকে 50 রিঙ্গিত, হয়তো অনেক ক্ষেত্রে আবার বেশি পারিশ্রমিকও পাচ্ছে, কিন্তু সেটা পুরোটাই অনিশ্চিত, যে কোনো মুহূর্তে সে মাসের ধরা শেষে পড়তে পারে। তাকে দেওয়া হচ্ছে না, যে না সে অবৈধ, তাকে ওইভাবে দেওয়া হচ্ছে না। যারা লিগেল আছে তারা ঠিকমতো বেতন পাচ্ছে। তো সবচেয়ে যেটা এই গভর্নমেন্ট দেখার দরকার যে গ্রাম প্রত্যেক থানা থেকে, হ্যাঁ আমি বলবো না টেকনাফ বা ওইখানেই দেওয়া হোক নজরদারিটা, সেটা দেওয়া হোক, প্রত্যেক থানায় থানায় দেওয়া হোক যে কে কোথায় যাচ্ছে, এটা চেয়ারম্যান ফলো আপ করতে পারে, ইউনিয়ন মেম্বাররা সেটা দেখতে পারে যে আমার এলাকা থেকে বিদেশে যাচ্ছে, সে কিভাবে যাচ্ছে, সেটা তো একটা দেখার বিষয়। এখানে গভর্নমেন্টের সাথে সাথে এটা তো একটা রিলেশন, যে সবাই সম্মিলিতভাবে যে একত্রে জিনিসটা টেক কেয়ার করা, আমার মনে হয় না কেউ অবৈধ পথে যেতে পারবে। রাইট। বারেক চৌধুরী, আপনার কাছে আসি, যে আমরা একটু যদি মূলত মিডল ইস্ট হচ্ছে আমাদের শ্রম বাজার, এবং সেটি হচ্ছে একটা প্রতিষ্ঠিত একটা শ্রম বাজার। দীর্ঘদিন থেকে আপনি জানেন যে গত 20-25-30 বছর ধরে এই কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সেখানে আমাদের শ্রম বাজার গড়ে উঠেছে। সাম্প্রতিক সময় এখনকার সর্বশেষ যে কাতারে শ্রম বাজারের অবস্থাটা কি? আমরা তো জানি যে সামনে বিশ্বকাপকে ঘিরে একটি ব্যাপক অবকাঠামোগত দিক গড়ে উঠছে, সেখানে আমাদের অবস্থানটা কি? আমাদের অবস্থানটা মোটামুটি, তত ভালো বলবো না, তত খারাপও বলবো না। কেন বলবো না? এই যে 2022 সালে যে আমাদের এই আপনার কাতারে যে আসবে, অলিম্পিক আসবে, এবং সেখানে কাতার সরকার অনেক লোক নেবে, আচ্ছা, পুরুষ শ্রমিক নেবে। হ্যাঁ, এখন পুরুষ শ্রমিক নিবে, এখন কোন জায়গা থেকে নেবে তো সরকারের ফাংশন, আমাদের অ্যাম্বাসেডার আছে তার ফাংশন, সরকারের ফাংশন। সরকার যদি তাদের সাথে লিজু করতে পারে, এই দেশের শ্রমিক দিতে পারে, দক্ষ শ্রমিক দিতে পারে, শিক্ষিত লোক দিতে পারে। আমাদের তো অনেক শিক্ষিত লোক বেকার। মানে কাতারের কাছে কি বিকল্প আছে অন্য কোনো বিশ্বের? আচ্ছা, মানে তারা কি আফ্রিকা থেকে একসাথে আনছে, আপনার নেপালের লোক আনতেছে একসাটিয়া। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের ভিসা যদি আমরা চাই, দেখা যাবে যে 10টা ভিসার জন্য অ্যাপ্লাই করলে দেখা যাবে যে আপনার 8টা নেপালের দিচ্ছে, অন্য অন্য দেশের দিচ্ছে 2টা। আচ্ছা, তো এটা তো আমি বলবো এটা তো আমার কাজ না, এটা তো সরকারের কাজ। হ্যাঁ, আমাদের দেশ থেকে যারা কূটনীতিক যায় তাদের কাজ, এবং আমাদেরকে টেক কেয়ার করাও তাদের কাজ। আমাদের ভালো মন্দ দেখার, মানে এই কাজটাই অনেক বেশি জোর দেওয়া উচিত, এটা দরকার। হ্যাঁ, সরকারের যদি শ্রমবাজার ধরে রাখতে হয়, তাহলে যোগ্য লোক পাঠাইতে হবে, যোগ্য অ্যাম্বাসেডার, এবং যোগ্য কর্মকর্তা, এবং তাদের সাথে ডিলিংস করতে পারে। এবং আমাদের দেশ থেকে যে মহিলা শ্রমিকদের জন্য, অর্থাৎ হাউস, যারা আপনার আরবিতে বলা হয় খাদ্দামা, দিব দেখ সরকার, অসুবিধা নেই, আমরাও চাই আমাদের দেশের শ্রমিক যাক, কিন্তু এটা সরকারের খেয়াল রাখতে হবে। এরা কিন্তু আমাদেরই মা বোন, এরা কিন্তু আমাদেরই সন্তান, আমাদেরই মা বোন, কিন্তু এরা সেখানে যায় যেন কোনো রকম প্রতারিত না হয়, কষ্ট না পড়ে। এবং বাসা বাড়িতে দিলে তো মনে করেন বাসা বাড়ি তো একটা বাউন্ডারির ভিতরে, তার তো কথা বলার জায়গা নেই, তার নিরাপত্তার এবং তার নিরাপত্তাটা আমরা নিশ্চিত করতে হবে। সে যদি কোনো ভিকটিম হয়
তার ভিকটিম সাপোর্টের প্রয়োজন হয়, সেটাও অ্যাম্বাসেডরকে খেয়াল রাখতে হবে, এবং সেভাবেই শ্রমিক পাঠানোর জন্য আমি সরকারকে অনুরোধ করবো। জি, আমরা মোবাইল নাম্বার দিয়া জি অ্যাম্বাসেডারের সাথে যেন যোগাযোগ করতে পারে, সেখানে একটা ভিকটিম সেল করে এবং তদারকি করে তারপরে যেন লোক পাঠায়। জি, আমরা একটু কুয়েতের অবস্থাটা জানতে চাই। আমরা এই কুয়েতের অবস্থাটা কিন্তু আসলে পরিষ্কার না। আমরা যেটা বাইরের থেকে জানি যে কুয়েতে অনেক দিন থেকে কোনো শ্রমিক যাচ্ছে না, আসলে অবস্থাটা কি কুয়েতের? না, এটা ঠিক নয়। কুয়েতে প্রায় 2005 সাল থেকে আমাদের ওখানে ভিসা বন্ধ আছে। বর্তমানে কুয়েতে আপনার সরকারি পর্যায়ে আপনার ভিসা না গেলেও ওখানে আমাদের যেসব বাঙালিরা ভালো বিজনেসম্যান আছে যারা, তারা বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের মাধ্যমে ওদেশে আপনার লোক এখন নিচ্ছে বর্তমানে। আচ্ছা, এবং কিছুদিন আগে কেপিডিসি কোম্পানিতে প্রায় 400 ড্রাইভার বাংলাদেশ থেকে যাবে। আচ্ছা, এবং আচ্ছা। কুয়েতের ওখানে যে ডেলিগেট তারা এখানে এসে নিজেরা দেখে ড্রাইভারদের সিলেক্ট করে ওরা আপনার চলে গেছে। আচ্ছা, আচ্ছা। এখন এইভাবে যাইতেছে। তারপরে শ্রমিকও যাইতেছে, গাছ কোম্পানি বিভিন্ন কোম্পানিতে যাইতেছে, কিন্তু সরকারি ব্যাপারে এখনো বেশি সরকারি ভাবে না, মানে অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে বা কোনো কোনো কোম্পানির উদ্যোগে বিষয়টি হচ্ছে আর কি। আর এইগুলো বেশিরভাগ কুয়েতে যারা থাকে আমরা, তারাই এই বিষয়গুলো আপনার বেশিরভাগ নিচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো এই ক্ষেত্রে আমাদের সরকারের কি যদি তারা কূটনৈতিকভাবে যদি অগ্রসর হয়, তাহলে কি মনে হয় যে সফল হবে, নাকি কুয়েত একটা না, সফল কঠিন তো অবশ্যই হবে, অবস্থার মধ্যে আছে? না সফল অবশ্যই হবে, এবং বাংলাদেশের শ্রমিকদের বিপুল চাহিদা আছে বহির্বিশ্বে, এবং কুয়েতও বর্তমানে আমাদের মানে বাংলাদেশের শ্রমিকদের উপর সবার চাহিদা একদম। তো এমনি কি জানা আছে যেখানে সৌদি আরব আস্তে আস্তে ওপেন করছে, কুয়েতটা কেন জানি খুব মানে না, কঠোর কুয়েতে একটা আপনার অবস্থানে আছে? বর্তমানে রাষ্ট্রদূত এখানে যে আছে মেজর জেনারেল আকবরউদ্দিন, উনি খুব চেষ্টা করছেন, এবং আমাদের একটা আশা উনি দিয়েছেন খুব শীঘ্রই যাতে আমরা একটা শুভ পাইতে পারি, সফল ফসল পাইতে পারি, সেই ব্যাপারেই করতেছেন রাষ্ট্রদূত সহ, এবং বিভিন্ন প্রবাসী যারা মানে ভালো অবস্থানে আছে তারাও সবাই চেষ্টা করতেছে। এবং কিছুদিন আগে আমাদের প্রবাস মন্ত্রী খন্দকার মোশাররফ গিয়েছিলেন, এবং আর ওনাদের যে একটা উদ্যোগ, মোটামুটি ইনশাআল্লাহ আমরা একটা ভালো আশা করছি ওই দিক দিয়ে। আচ্ছা, আচ্ছা। এদিকে আমরা যদি G2Gর মাধ্যমেই তো মেইনলি সরকারের প্রথম উদ্যোগ ছিল মালয়েশিয়াকে ঘিরে, G2Gতে মানে কি পরিমাণ যাচ্ছে, নাকি তার বাইরে যাওয়ার একটা সুযোগ আছে মালয়েশিয়াতে? না, গভর্নমেন্ট টু গভর্নমেন্টে যে এর আগে শ্রমিক গিয়েছিলেন মালয়েশিয়াতে, অ্যাকচুয়ালি আপনি এখন দেখবেন ওইখানে যদি কেউ যায়, ওইখানে কেউ নেই, তারা আচ্ছা ওইখান থেকে চলে গেছে, তারাও কিন্তু অবৈধ হয়ে গেল। আচ্ছা, স্টুডেন্ট ভিসা যারা যায়, তারা স্টুডেন্ট ওইখানে পড়াশোনা করতে যায়, কিন্তু তারা পড়াশোনা ওইখানে অ্যাটেন্ডেন্স নাই, তারাও কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে। অবৈধ বলতে অনেক ধরনের অবৈধের মধ্যে এটা একটা অবৈধ। এখন আরেকটা জিনিস, গভর্নমেন্ট এখন একটা জিনিস করতে পারে, যেহেতু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হচ্ছে না, মালয়েশিয়ার তরফ থেকে তাদের এখনো প্রফেশনাল ভিসাগুলো হচ্ছে, কিন্তু এইখানে ম্যান পাওয়ার বন্ধ। আচ্ছা, কিন্তু এটা আমাদের গভর্নমেন্টের মানে G2Gতে কি পরিমাণ গেছে, মানে এটা কি খুব বড় সংখ্যা? না, বড় কোনো সংখ্যা যাওয়া হয় নাই, বড় কোনো সংখ্যা। তার বাইরে অন্যান্য কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কি নিতে পারছে না, কি পারছে না? না? ওইখানের যে কোম্পানিগুলো আছে, কনস্ট্রাকশন আছে, ফ্যাক্টরি আছে, তারা কিন্তু দিচ্ছে, ভিসা যে হচ্ছে না তা না। আচ্ছা, তাদের এক্সপার্ট লোক দরকার, তারা নিচ্ছে, কিন্তু আমাদের গভর্নমেন্ট এই ব্যাপারে কোন রকম সহযোগিতা পাচ্ছে না। সহযোগিতা বলতে মানে ওইখানে যারা ভিসা 100-200 ভিসা হয়ে আছে, তাদেরকে এখান থেকে নিতে হলে তাদের ম্যান পাওয়ারটা দরকার, তারা ম্যান পাওয়ার পাচ্ছে না। তারা কিন্তু তারা যে যাচ্ছে না তা না, সংখ্যাটা কমে যাচ্ছে।